যে বা নাগরিক সংশোধনী যে আইন, এই আইনটা পার্লামেন্টে জবরদস্তি করে পাশ করে ডিসেম্বর 2019 12 তারিখেই আমাদের দেশের রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছিল, অর্থাৎ সেদিন থেকে আইনে পরিণত হয়েছিল। তারপর কোনো একটা আইন তৈরি হলে সংসদে এটা হয় মানে কয়েক মাস সময় লাগে, বা এখন যেভাবে এই মোদী সরকার তাদের স্বার্থে বিভিন্ন আইন বা পরবর্তী সময়তে রুলস বা বিধি করছে, এক মাস কেন, এরা এক সপ্তাহ করতে পারে। কিন্তু 2019 এর বিধি তৈরি হয়নি, এবং বিধি তৈরি হওয়ার পরেও 2020, 21, 22, 23 প্রায় 4টা বছর এটাকে হিমঘরে রেখে দিতে বাধ্য হয়েছিল। কেন? এই আইন পাশ হবার সময়তে সারা দেশে উত্তাল হয়েছিল। পাশ হবার পর দেশের প্রায় সমস্ত ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, অর্থাৎ নতুন প্রজন্ম, ভারতের স্বাধীনতার পরে এরকম একটা উত্তাল ঢেউ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের আর কখনো দেখা যায়নি কোন একটা ইস্যুতে। মোদী অমিত শাহ সাহস করেনি এই বিল তৈরি হলেও, এই আইন তৈরি হলেও, এই বিধি তৈরি হলেও এটা কার্যকরী করতে। কিন্তু গতকাল 11ই মার্চ 2024, গত 5টা বছর চুপ থেকে কেন হঠাৎ করে গতকালই সন্ধ্যার সময়তে এটা জারি করা হলো? এটা একটু দেখতে হবে বর্তমান এই সময়টা কোন সময়টা করেছে। আমাদের দেশের মানুষ দেখছেন যে নির্বাচনী বন্ড নামে সংবিধান বিরোধী একটা আইন পাশ করে গত 4 বছরে ভারতীয় জনতা পার্টি দেশের কর্পোরেটদের কাছ থেকে এবং কালোবাজারিদের কাছ থেকে মানুষের অভিযোগ হাজার হাজার কোটি টাকা তুলেছে। গত 15ই ফেব্রুয়ারি ভারতের সর্বোচ্চ আদালত দর্থহীন ভাষায় ঘোষণা করেছে এই আইন সংবিধান বিরোধী, এবং এই আইন পাশ করার সময়তেও এটাকে রাজ্যসভায় নেওয়া হয়নি, মানি বিল করে অন্যায়ভাবে পাশ করিয়েছে। 15 তারিখে এই নির্বাচন বন্ড এটা বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যারা এই বন্ড বিক্রির দায়িত্ব পেয়েছিল, এদেরকে বলা হয়েছিল 6ই মার্চ যাতে তার সমস্ত তথ্যাদি ভারতের নির্বাচন কমিশনের কাছে উপস্থিত করে, এবং নির্বাচন কমিশন 11ই মার্চ তারিখে তাদের ওয়েবসাইটে পাবলিক ডোমেনে নিয়ে আসবেন। কিন্তু 4 তারিখ এই সময় পার হয়ে যাবার মাত্র 2 দিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা আর্জি নিয়ে উপস্থিত হলেন সুপ্রিম কোর্টে যে না, এই তালিকা পেশ করতে 3 মাস সময় লাগবে। স্বাভাবিকভাবেই এটা দেশের কারোর বোধগম্য নয়। সুপ্রিম কোর্ট তবুও যেহেতু সরকারের চাপেই করছে, শুনানিতে সম্মত হলেন, এবং সমস্ত শুনে এই যে তাদের সমস্ত কি ধরনের মানে কি যুক্তি খণ্ডন করে বলে দিলেন যে আজকে 12 তারিখ বিকাল 5টার মধ্যে ইতিমধ্যে বোধহয় দেওয়া হয়ে গেছে, এটা প্রকাশ করতে হবে। তো এটা যখন প্রকাশিত হবে, বা এই যে তাদের আর্জি যখন খারিজ হলো, মিডিয়া, যদিও গদি মিডিয়া ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু হলে এগুলি প্রচার করে না, কিন্তু কিছু তো করতে বাধ্য হবে। সারা দেশ আবার উত্তাল হবে, বিজেপির দেউলিয়াপনা, দুর্নীতিপনা ধরা পড়বে। কাজেই এই যে প্রচার,
তাদের বিরুদ্ধে যাচ্ছে, এটাকে একটু আড়াল করা যায় কিনা, মিডিয়ার হেডলাইন্সকে হাইজ্যাক করা যায় কিনা, যে গতকাল এটা জারি করা হলেও সরকার ভালোই জানে আগামী ৩-৪ মাস ব্যস্ত থাকবে আমাদের সমস্ত সরকারি অফিস কাছারি নির্বাচনে, এটা কার্যকরী হবে না। কোনো বেনিফিশিয়ারি যাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে কেউ এত উপকৃত হবে না, কিন্তু করতে হয়েছে একদিক থেকে প্রাথমিকভাবে হলো এই রায়কে আড়াল করার জন্য, আর বহুমুখী বা বৃহত্তর উদ্দেশ্য হলো এই আইনের জুজু দেখিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন এবং হিন্দু ভোটকে সেখানে পোলারাইজ করার জন্য, যে আমরা দেখো আফগানিস্তানের, পাকিস্তানের, বাংলাদেশের হিন্দুদের আমাদের এখানে জায়গা করে দিচ্ছি, এইভাবে একটা ভোটের বৈতরণী পার হওয়ার জন্য একটা চেষ্টা। এটাই হলো যে গতকাল তাড়াহুড়ো করে এই বিধি এটা জারি করার পেছনে মূল কারণ। সিএ কার্যকরী করার পর গতকালকে দেখা গেল যে কেরালা সরকার মুখ্যমন্ত্রী বিজয়ন ঘোষণা করেছেন সেই রাজ্যে সেটা কার্যকর হবে না। রাজ্য সরকার কি ইচ্ছে করলে, যে কোনো রাজ্যেরই রাজ্য সরকার কি ইচ্ছে করলে তাদের রাজ্যে এই আইন কার্যকর করা থেকে বিরত থাকতে পারেন? হ্যাঁ, প্রাথমিকভাবে তো অবশ্যই পারবে। সে রাজ্য যদি এটাকে মান্যতা না দেয়, আর যেহেতু কেন্দ্রের আইন হয়েছে, হয়তো কেউ কেউ কোর্টে যাবেন, কিন্তু আমি এক্ষেত্রে বলে রাখছি কেরালা সরকার, সেখানকার সিপিআইএম নেতৃত্বে বামপন্থী সরকার কেন এই কথাটা বলার সাহস পেল? কারণ এই আইনটাও একটা ইলেকট্রাল বন্ডের মতো বেআইনি। কোর্টে অসংখ্য মামলা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, তার মধ্যে আমিও একজন পিটিশনার। আমাদের দেশের সংবিধান কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি চাকুরি, কি নাগরিকত্ব, কোনো বিষয়ই ধর্মের বিচারে নির্ধারণ করতে পারে না। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, সমস্ত ধর্মাবলম্বীদের সমান অধিকার। কাজে এই ক্ষেত্রে বিদেশিদের নাগরিকত্ব প্রদানই হোক বা নাগরিকত্ব খাওয়াই হোক বা অন্য কিছু, ধর্মের ভিত্তিতে করা হয়েছে আমাদের সংবিধানের মূল কাঠামোর বিরোধী। এবং আমরা নিশ্চিত টুডে টুমরো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটাও নির্বাচনী বন্ডের মতো আরেকটা বাতিল আইনে পরিণত হবে এবং ভারতীয় জনতা পার্টি মোদী সরকারের মুখ পুরবে। সেই বল থেকেই, অর্থাৎ কেরালা সরকার বলেছে আমরা করব না। এবং অবশ্যই রাজ্য সরকার যদি করতে না চায় এরকম জনবিরোধী আইন, রাজ্য সরকার তার একটা এখতিয়ার আছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোতে, এটা না করলেও অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। মামলা প্রসঙ্গে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমরা জানি যে আপনি এবং ত্রিপুরা রাজ্যের আরো কেউ কেউ সারা দেশের বহু নাগরিক সংগঠন এবং প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। এই পিটিশনগুলোর বর্তমান স্ট্যাটাস কি, এবং আপনি এবং আপনার সংগঠন কেন আইনের বিরোধিতা করে আসছেন? প্রথমত আমি একটু আগে বললাম আমাদের সংবিধানের যে স্পিরিট, ধর্মনিরপেক্ষতা, এই জায়গায় মুসলিমদেরকে বাদ দিয়ে অন্যদের করার কথা বলা হয়েছে। কাজেই এটা যখন সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল বেঞ্চ স্ক্রুটিনি করবে, এখানে টিকতে পারে না। এক, দুই, ত্রিপুরার ক্ষেত্রে শুধুমাত্র এই কারণ নয়, এটা বটেই, এটা সারা দেশের জন্য প্রযোজ্য, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আরেকটু এতে অন্য কথা আছে। এমনিতেই ত্রিপুরাজ্য দেশভাগের পর এখানে উদ্বাস্তু আগমনে ত্রিপুরা রাজ্যের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যালঘিষ্ঠ হয়েছে। এটা নিয়ে আমাদের এখানে সম্প্রীতি
উন্নয়ন বিভিন্নভাবে ব্যাহত হয়েছে। এডিসি তৈরি করা হয়েছে, কিন্তু এডিসি তৈরি হওয়ার পরও এখনো ত্রিপুরাজ্যের মানুষের তথা এডিসি এলাকার মানুষের আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়নি, যে কারণে কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো বিদেশি বিতরণ, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই দাবিগুলো উঠেছে, রক্ত জড়েছে। এখন আবার যদি সিএ এর নামে বাংলাদেশের মধ্যেও, সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে বহু হিন্দুরা সেখানে সংখ্যালঘিষ্ঠ। যখন আমাদের দেশে এরকম আইন তৈরি হয়েছে, সেখানকার মৌলবাদীরা জানবে, বা সেখানকার সংখ্যাগরিষ্ঠরা যারা, লঘিষ্ঠরা যারা এরকম যে মানে নিরাপত্তাহীনতা বোধ করবে, একটা প্রবণতা তৈরি হবে আবার সেই যে কি বলে এই আগমন। আর এটা যদি হয়ে থাকে, ত্রিপুরার যে লোক সংখ্যার বিন্যাসে আরো ফারাক তৈরি হবে। তখন এখানকার যে অশান্তি, যা হয়েছে হয়েছে, আমরা সবাই আন্তরিকভাবে মেনে নিয়েছি এখন যা হয়েছে, কিন্তু এরকম আমাদের জিও পলিটিক্যাল ক্ষেত্রেতে দেশের কোন একটা আইন প্রতিবেশী রাষ্ট্রে প্রভাব ফেলবে, এটা তো সেই দেশের জন্য যেমন মঙ্গলদায়ক না, আমাদের দেশের জন্য মঙ্গলদায়ক না। কাজেই আগামী 20, 30, 50 বছর দিকে তাকিয়ে এরকম যাতে ঘটনা না হয়, যা হয়েছে, যা আমরা আছি সবাই মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো, থাকতে হবে আমরা মানে ভ্রাতৃত্বের বন্ধনে, কিন্তু নতুন করে যাতে এরকম কোনো উপসর্গ তৈরি না হয়, এই কারণেই শুধু আমরা ত্রিপুরাজ্যে না, আসাম, মেঘালয়া, সেখানেও উত্তাল আন্দোলন হয়েছে। এবং গতকাল এই বিধি জারি হওয়ার পর গোটা আসাম আবার উত্তপ্ত হয়েছে, সেখানে এই আইনের কপি পুড়িয়ে প্রতিবাদ তারা রাস্তায় নেমেছেন। আর এই যে আইন তৈরি হওয়ার পর ত্রিপুরা থেকে আরো দুটো এই পিটিশন করেছে আমি জানি, সেটা হলো পাতাল কন্যা জমাতিয়ার টিপিএফ, যার স্লোগান ছিল আওয়ার ল্যান্ড আওয়ার রাইট। সমস্ত বিদেশিদের বেরোতে হবে, দরকার প্রয়োজন হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে। ইন্টারন্যাশনাল কোর্ট তার ঠিক না জানি কিনা আমি জানি না, ভদ্রমহিলা তিনিও কেস করেছেন। আর তখন এই যে বর্তমান ত্রিপুরা মথা দল 2019-এ তৈরি হয়নি, কিন্তু একটা ত্রিপুরা মথা থেকে কংগ্রেস থেকে বেরিয়ে ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো, তিনি একটা এনজিও করেছেন। সেই এনজিওর নামও ছিল এই ত্রিপুরা মথা এনজিও, তখন পার্টি হয়, স্লোগান ছিল পয়লা জাতি উল্লো পার্টি। তারাও কেস করেছেন। তো এদের অবস্থান কি হবে আমি জানি না। বর্তমান সময়েতে তাদের পৃথক রাজ্যের স্লোগানে আমরা দেখলাম, যেখানে নো কম্প্রোমাইজ, লিখিত না হলে পরে ত্রিপুরাল্যান্ড শব্দ না থাকলে পরে কারোর সাথে ইভেন একসাথে বসে চাও খাবেন না, এই সমস্ত কথা বলে ত্রিপুরার যে সরল প্রাণ, বিশেষ করে আমাদের ট্রাইবাল অংশের নতুন প্রজন্মকে প্রায় উন্মাদে পরিণত করেছিল। এখনো কিছু কিছু সে মোহে তার পেছনে অন্ধভক্তের মতো আছে কিছু, আমি তাদের দোষ দিই না, কারণ তারা বিভ্রান্ত। তো এই সময়তে তারা কি করবে আমি জানি না। সুপ্রিম কোর্টে এখনো শুনানির তারিখ হয়নি, যেটা আমি জেনেছি যে অনেকগুলো পিটিশন পড়েছে সারা দেশ থেকে, তার মধ্যে আসাম এবং ত্রিপুরার ইস্যুকে পৃথক করে সুপ্রিম কোর্ট তাদের নতুন বেঞ্চ করে এটার শুনানি করবেন। তো আমরা অপেক্ষায় আছি, যখন শুনানির তারিখ হবে আমরা আমাদের কেস আমরা উপস্থাপন করব। যে আশায় আপনারা অপেক্ষা করছেন, সেখানটায় সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে যেভাবে বাতিল করেছেন বা যে নির্দেশগুলো একের পর এক দিয়েছেন, আপনারা কি আশা করছেন যে এই মামলারও মেরিট অনেক দূর? হ্যাঁ, আমি আলবৎ, কারণ প্রথমেই বলছি যে ভারতীয় সংবিধানের যে মূল স্পিরিট, এটা সম্পূর্ণ তার পরিপন্থী। ভারতীয় সংবিধানে
কোনো স্কুলে ছাত্র ভর্তিতে ধর্ম বিচার হয় না। রেলের টিকিট, ট্রেনের টিকিট, রেশন কার্ড, রেগার জব কার্ড ধর্মের বিচারে ইস্যু হয় না। আর এটা হয়েছে একটা ধর্মাবলম্বী অংশের মানুষকে বাদ দিয়ে। এটা নির্ঘাত এই আইন বাতিল হবেই। এবং আবারও মোদী সরকার তখন হয়তো থাকবে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে, আরএসএস থাকবে, এদের মুখ পুড়তে বাধ্য। আর কয়েকদিনের মধ্যেই ঢাকে কাঠি পড়ছে সাধারণ নির্বাচনের। মোদী সরকারের এই ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথমত হলো, শুধু আমি নই, যে কোনো সচেতন নাগরিক গতকাল স্টেট ব্যাংকের এই কেস পর্যালোচনা করতে গিয়ে যখন মুখ পুড়ল, ঠিক তার পরপরেই কিন্তু তড়িঘড়ি করে এটা জারি করেছে। তো এটা তো সকালে করতে পারতো, দুপুরে করতে পারতো, করেনি। দেশের মানুষ বুঝতে পারছেন, নাগরিকরা বুঝতে পারছেন, সমস্ত মিডিয়া, যদিও বড় মিডিয়াগুলো ঠিক সেরকম ভাবে দেয় না, কিন্তু তাও কিছু দিতে হচ্ছে। কেন? এই যে বিজেপির স্লোগান আপকি বার 400 পার, কিন্তু পায়ের তলা মাটি কাঁপছে, আত্মবিশ্বাস নেই। কাজে এই সমস্ত বুজরুকি, মিথ্যা এবং বিভ্রান্তি ছড়িয়ে কিছু রক্ষা হয় কিনা তারই ডাল হিসাবে এটা করা হয়েছে। আমরা আমাদের প্রচারে এবং যে কোনো এই দেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, তারা আগামী নির্বাচনে মোদির, বিজেপির এই দ্বিচারিতা, লোক ঠকানো, কথায় কথায় বলে মোদি গ্যারান্টি, এই দেশের মানুষ দেখছে 2014-তে বছরে 2 কোটি বেকারের চাকরি, এই গ্যারান্টি ফেল। 500,000 টাকার নোট বাতিল করে দেশে কলকারখানার একেবারে ফ্ল্যাট এনে দেবে, সন্ত্রাসবাদ, তারপরে এই পাচার সব বন্ধ হবে, কিছুই হয়নি। এই গ্যারান্টি বাতিল। 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা এনে 15 লক্ষ টাকা জমা দেবেন, এই গ্যারান্টি পূরণ করতে পারেনি। কদিন আগে ডক্টর স্বামীনাথন কি ভারতরত্ন পুরস্কার দিল। 2014-র আগে সারা দেশে 330টি সভা করে এই নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিল, আমি যদি প্রধানমন্ত্রীর পদে বসতে পারি, প্রথম কৃষকদের জন্য এই C-250 উৎপাদিত পণ্যের যে উৎপাদন খরচের যে 1.5 গুণ সে আইন করব, এই গ্যারান্টি পূরণ করেনি। কাজে এখন মোদি গ্যারান্টি নামে যেসব বলছে, তো এটা আরেক ধরনের যে সে ভুয়া গ্যারান্টি মানুষ বুঝে ফেলেছে এবং এটা বুমেরাং হতে বাধ্য। আপনি আত্মবিশ্বাস শব্দটা ব্যবহার করলেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার পর হরিয়ানা দল ছাড়লেন সাংসদ, আজকে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনি এটা কিসের ইঙ্গিত মনে করছেন? এটা তো শুরু। একটা প্রবাদ আছে, যখন জাহাজ ফুটো হয়, জাহাজের পাটাতনে যখন জল ঢুকতে শুরু করে, উপরে যে নাবিক বা ক্যাপ্টেন বা প্যাসেঞ্জার, তখনও তারা টের পায় না, কিন্তু ইঁদুর জাহাজ থেকে লাফিয়ে ডাঙায় উঠতে চেষ্টা করে, আবার জলে ডুবিও মরে। তো কিছু ইঁদুর তো শুরু করেছে, এরপরে ক্যাপ্টেনরা নামবে, প্যাসেঞ্জাররা নামবে, রাজা মহারাজারা নামবে, এটা অবধারিত, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্য প্রসঙ্গে আপনি গত দুদিন ধরে বিভিন্ন জনসভায় একটা কথা বলেছেন যে শিকারী মোরগের চরিত্র পরিষ্কার।
তীব্রামথা সরকারে শরিক হওয়ার প্রসঙ্গে কেন এই শব্দগুলো ব্যবহার না, করছে? তা তো বটেই। তীব্রামথা বা তার মহানায়ক বা সর্বাধানায়ক, তাকে ভালো করে আমরা চিনি। তার আগের পার্টি, কোন পরিবার, কিন্তু তারপরও গত বিধানসভা নির্বাচনে তিনি যখন বলতে শুরু করলেন যে না, যে বিজেপি ট্রাইবেলের শত্রু, এ রাজ্যের মানুষের শত্রু, দেশের শত্রু, বিজেপিকে হটাতে হবে। বিজেপি থাকলে পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন, যে এডিসির সামান্যতম প্রাপ্য আমরা পাবো না। কাজে বিজেপিকে হারানোর জন্য আমরাও চাই সমস্ত বিজেপি বিরোধী গণতান্ত্রিক শক্তির সাথে হাত মেলাতে। আমরা ভাবলাম বোধহয় অন্তর থেকে কথাগুলি বলছেন, হাজার হাজার মানুষের সামনে গিয়ে যখন কথাগুলি বলছেন, এতে কোনো ধরনের ধূর্তামি থাকবে না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেও মোক্ষম সময়েতে তার সেই ভূমিকা আমরা দেখতে পেলাম না। উল্টো 22টা যে আসনগুলোতে তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, এখানে প্রার্থী দিয়ে ডাক্তার মানিক সাহাকে পুনরায় চেয়ারে বসতে সাহায্য করলেন। এটা আজকে আমরা সবাই দেখছি, ত্রিপুরার যে মানুষ সবাই জানে। তো এটা পরিষ্কার যে বিজেপির সাথে সরাসরি সেরকম আতাত, একসাথে লড়া, যেমন টিউজেস কংগ্রেস হয়েছিল, এটাকে আমরা জোট বলি, সে অর্থে এরকম জোট নয়। কিন্তু এই যে আলাদা করে দাঁড়ানো, প্রকাশ্যে, যেহেতু ত্রিপুরার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি বিরোধী, তাদের মন জয় করার জন্য বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে, গলা চড়িয়েছে, কিন্তু লক্ষ্য ছিল ভোট ভাগ করা, অর্থাৎ জোটবদ্ধ হয়ে লড়াই না করে আলাদা 22টা সিট দেওয়াটাই জোট। তো এই জন্যই বলছি, তখন সমাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া এক ধরনের শিকারীমূলক ছিল। এখন একবিংশ শতাব্দীতে নতুন যুগে এটা নতুন ধরনের শিকারীমূলক। এবং সামনে এই যে লোকসভা নির্বাচনে বা তারা যে তথাকথিত ঐতিহাসিক চুক্তি করে আসলো, এবং এটাকে বললো ঐতিহাসিক, সেই ঐতিহাসিক চুক্তিতে তাদের সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের একটা শব্দ নেই। কবে হবে তার কোনো সময়ের কোনো নির্ঘণ্ট নেই। তারপর উল্টো সুচতুরভাবে তাদের এই দুর্বলতাকে ব্যবহার করে অমিত শাহ বা বিজেপি তাদের হাত পা বেঁধে দিল যে তাদের দাবি নিয়ে আগামী দিন ত্রিপুরামথা আর কোনো আন্দোলনে নামতে পারবে না। দেখা গেল এই সই করে এসে, এই সই তো এগ্রিমেন্ট নয়, এটা বলা যেতে পারে নাকে খত। এই নাকে খত দিয়ে এসে তার 72 ঘন্টা গেল না, এদের 2 জন এমএলএ মন্ত্রিসভায় ঢুকে গেল। চুক্তি তো এরকম কিছু ছিল না। এবং এখন শোনা যাচ্ছে, আমি জানি না কতটুকু সত্যি হবে, শোনা যাচ্ছে যে পূর্ব ত্রিপুরা আসনে সেখানে এমন একজনকে দাঁড় করানো হবে, তিনি রক্ত মাংসে মথার পরিবারের লোক বা মথার লোক, কিন্তু তার নির্বাচনের চিহ্ন হবে বিজেপির পদ্মফুল। তো সবটা মিললে শিকারী মোরগ কেন, আরো কত প্রমাণ হবে, ত্রিপুরার মানুষই সঠিক তার মানে এই শব্দ কি প্রয়োগ করবেন, তার কি নাম হবে, তারা ঠিক করবেন। আমি সেই জায়গায় নতুন নাম দিতে যাচ্ছি না। ইন্ডিয়া জোট প্রসঙ্গে কিছুটা জানতে চাইব। রাজ্যে আসন সমঝোতা কতটুকু এগিয়ে? পশ্চিম আসনে কংগ্রেস ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। হ্যাঁ, এখানে কংগ্রেসের সাথে আমাদের আলোচনা চলছিল। আমরা যেমন বলেছি তাদেরকে
দুটো কেন্দ্রেই আমরা লড়তে চাই। ত্রিপুরাতে কংগ্রেসের সেরকম শক্তি নেই, তারা যেন আমাদেরকে সমর্থন করে। সে আলোচনাতে তারাও তাদের মতো দাবি করছিল। তা আমরা বললাম যে ঠিক আছে, তোমরা তোমাদের বক্তব্য রেখেছ, আমরা কি বলেছি তোমাদের সাথে দ্বিপাক্ষিক সভাতে, তোমরা তোমাদের কেন্দ্রীয় কমিটি বা হাইকমান্ডকে তোমরা জানাও। আমরাও কি বলেছি দ্বিপাক্ষিক মিটিং এ, এবং তোমাদের দাবি কি কি আলোচনা হয়েছে ভিতরে আমি বলছি না এটা, কিন্তু আলোচনা হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণ ভাবে। আমরা আমাদের পলিটব্যুরোকে জানাবো এবং দিল্লি থেকেই তার ঘোষণা হবে, যাই হবে। দুটো সিটেই বামফ্রন্ট দাঁড়াবে না দুটো সিটেই কংগ্রেস দাঁড়াবে না একটা একটা দাঁড়াবে, এটা দিল্লিতে দুটো দলের যে শীর্ষ নেতৃত্ব তারাই ঠিক করবেন। কিন্তু হঠাৎ করে কংগ্রেস তার প্রার্থী ঘোষণা করে দিল। আমরা আমাদের যে এই ক্ষেত্রেতে এই তাদের এই ভূমিকা, এটা আমাদের যে কি বলে এটাকে আমরা গ্রহণ করছি না, বা এটা ঠিক নয়, এটা উচিত হয়নি, আমরা বলেছি ইতিমধ্যে। তো এই ক্ষেত্রেতে সবটা ঘটনা আমরা আমাদের পলিটব্যুরোকে জানিয়েছি, তারা ঠিক করবেন এখন। তো আজকে শুনলাম দুপুরবেলা নাকি কংগ্রেস দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলছেন যা হবার হয়ে গেছে, আমাদের তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে, যে বামফ্রন্ট বা সিপিআইএম তারা আরেকটি কেন্দ্রের জন্য যাতে তাদের প্রার্থী ঘোষণা করেন, একসাথে আমরা লড়াই করতে চাই। তো দেখা যাক কি হবে, কারণ আমরা ত্রিপুরা রাজ্য কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমরা আমাদের পলিটব্যুরোর কাছে সমস্ত ঘটনা আমরা বলেছি, পলিটব্যুরো যা সিদ্ধান্ত দেবেন আমরা তাই এখানে করব, এবং দুটো কেন্দ্রেই লড়াইয়ের জন্য যৌথভাবে হোক বা এককভাবে হোক আমরা প্রস্তুত, এবং সেভাবে আমাদের সমস্ত র্যাঙ্কে আমরা সেভাবে আমরা তৈরি করছি। শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন সভায় আহ্বান জানাচ্ছেন যে শাসক দলে থেকে যারা অতিষ্ঠ, আপনাদের দরজা খোলা আছে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সাড়া দেওয়ার জন্য, কিন্তু আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন? না, আমি তো দেখেছি, আমি বলবো গতকাল অভিজ্ঞতা, উদয়পুর এই 2023 সালের বিধানসভা নির্বাচনের পর আরেকটা খুবই যে জঞ্জাপূর্ণ, অর্থাৎ এই সন্ত্রাসপূর্ণ জায়গা। আমাদের কিছু প্রোগ্রাম হলেই বাড়িতে ফিরতে গিয়ে আমাদের লোকজনকে মারধর করে, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। প্রকাশ্যে আমরা কোনো কর্মসূচি আমরা গত 11-12 মাসে নিতে পারিনি। তো নির্বাচন তো আসছে, আমাদের নামতে হবে, আমরা নামবো। তো গতকাল এরকমই একটা কর্মসূচি নেওয়া হয়েছে উদয়পুর শহরে, মিছিল। আমি মিছিলে খুব ভালো লোক হয়েছে বলবো না, আবার খুব কম হয়েছে তাও না, কিন্তু কালকে যে ছবি দেখলাম, আমরা যখন পার্টি অফিস থেকে বেরিয়ে আমাদের মিছিল এই পুরনো মোটর স্ট্যান্ড, তারপরে জগন্নাথ দিঘি ঘুরে আমরা ফিরছি, মানুষ একেবারে কাতারে কাতারে বাড়ির ছাদে, ঘরের গেট খুলে, দোকান থেকে বেরিয়ে রু রু করে এসে আমাদের মিছিল দেখছে। এবং এদের যে মানুষের চেহারা দেখলে বোঝা যায়, চোখ দেখলে বোঝা যায় একটা এদের মানে কি বলে মনের আকুতি, এটা বেরিয়ে আসে, তাদের রিফ্লেকশন হয় যে না, লাল ঝান্ডা নেমেছে, দরকার। এটা শুধু উদয়পুরের ঘটনা না, সারা ত্রিপুরার যে গ্রাম এবং পাহাড়ে বিজেপির সন্ত্রাস আর সরকারে থাকার সুবাদে নানাভাবে মানুষকে হয়রান করার কারণে আমাদের মিছিল মিটিং আসলে পরে রেগার কাজে নেয় না। এখন তো কোনো আইন নেই, বিপিএল কার্ড বাতিল করে দেয়, জব কার্ড বাতিল করে দেয়, দোকানপাট করতে দেয় না, অটো বা গাড়ি, কোনো মোটর শ্রমিক আমাদের মিছিলে অংশগ্রহণ করলে বা তাদের গাড়িতে আমাদের লোকজন টানলে এদেরকে রাস্তায় বেরোতে দেয় না। কাজে একটা পাথর চাপা বুকে, পাথর চাপা একটা অবস্থায় এই ত্রিপুরার জন্য মানুষ সহ্য করতে হচ্ছে এদেরকে। তো এই যে অভিব্যক্তি গতকাল শুধু উদয়পুরে না, আমি শান্তিবাজার মহকুমার মুরাসিং
পাড়াতেও দেখেছি, প্রতিশ্রুতিতে মানুষ আমাদের মিছিলে যারা এসছে, আমাদের জনসভায় যারা আসছে, কিন্তু তার 3 গুণ 4 গুণ বেশি মানুষ একটু দূরে দূরে থেকে বসে শুনছেন, সব কাজকর্ম ফেলে। অর্থাৎ একটা নীরবে একটা পরিবর্তনের একটা সাক্ষী হওয়ার জন্য ত্রিপুরার যে মানুষ তৈরি হচ্ছে। এটা যতদিন গড়াবে, নির্বাচন ঘোষণা হওয়ার পর, প্রার্থী ঘোষণা হওয়ার পর, আমার যে অভিজ্ঞতা, এটা তুফানে পরিণত হবে এবং শাসক দলের সমস্ত তাদের সমস্ত এই যে এই কি বলে উল্লাস, এদের একজন প্রার্থী যাকে 4 বছর মুখ্যমন্ত্রিত্ব থাকার পর এখনো অজানা কারণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বস্তায় ভরে দিল্লি নিয়ে গেল, সেটাকে আবার ফেরত নিয়ে এসে ভোটে দাঁড় করালো। আবার একজন জাদ্রেল নেত্রী, তাকে আবার সে প্রতিমাকেও বিসর্জন দেওয়া হলো। আবার তারা বক্তৃতা করছেন যে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী প্রার্থীদের ভোট যেন 1 লক্ষের নিচে থাকে, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 3000-এর কম থাকে। এটা তো আতঙ্ক। একদিকে স্বৈরাচারী তার কণ্ঠস্বর, আরেকদিকে আতঙ্কের কণ্ঠস্বর। কাজেই এই নির্বাচন ত্রিপুরা রাজ্যের মধ্যে খুবই চমকপ্রদ হতে যাচ্ছে। আমি ত্রিপুরা মানুষকে বলবো, তাদের এসব আস্ফালন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষের শেষ কথা বলে, ত্রিপুরা যেও এই নির্বাচনে শেষ কথা বলবে। গত বিধানসভা নির্বাচনে যে ভুলটা হয়েছে, মথার কারণে যে মানুষ প্রতারিত হয়েছে, এটা এই নির্বাচনে যাতে শুধরাতে পারি, তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।